ওয়ান্স ফর অল আমাদের জাতির স্বার্থে, দেশের স্বার্থে একটা নিরপেক্ষ, একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট যাতে আসে। এবং বিডিআর এর পিলখানার চারদিকে সেনাবাহিনী রেডি ছিল, হেলিকপ্টার ফোর্স সহ সবকিছু রেডি ছিল, খালি অর্ডারের অপেক্ষায় ছিল। সেনা প্রধান মিসলিড করেছেন এবং এখানে বলা হয়েছে যে 57 জন অফিসার যারা, তাদেরকে ডাম্পিং করা হয়েছিল বিডিআর এ, এবং জেনারেল মইন আহমেদের যে দুর্নীতি, লুটপাট, ক্ষমতা দখল, তাদের এরা ছিল সাক্ষী। অনেক ধন্যবাদ, আপনি অনেক প্রশ্নের জবাব দিয়েছেন এবং আমরা চেষ্টা করেছি যাদের আসলে নাম উল্লেখ আছে এখানে তাদের মন্তব্যগুলোই দেখাই। যারা হাইড করে ব্যক্তিগত আইডি লুকিয়ে ফেক আইডি থেকে মন্তব্য করেন আমরা সাধারণত তাদেরকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ প্রফেসর হাবিবে মিলাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি ফিরছি মোখলেসুর রহমান চৌধুরী, আপনি কি 1 মিনিট সময় আছে? বিডিআর বিদ্রোহ নিয়ে কি আপনি কিছু বলতে চান? আচ্ছা, যাই হোক, মিলাদ সাহেবকে আমরা বিদায় দিয়েছি। মোখলেসুর রহমান, আমরা দেখলাম আজকে বিডিআর বিদ্রোহ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বলে কমিশন দাবি করছেন। আজকে আমি দেখলাম বিডিআর যে তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান, তিনি একটা ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিং এ তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম তারা অনলাইনে তাকে সাক্ষ্য দিয়েছেন এবং কমিশনের কাছে বক্তব্য হাজির করেছেন এবং আওয়ামী লীগের আরো কিছু নেতৃবৃন্দ তাদের বক্তব্য দিয়েছেন। এবং এখানে যখন সমাধানটা হয় বিষয়টা, তারা এখানে বলেছেন যে এই সমাধানটা রাজনৈতিকভাবে না হয়ে এটা যদি সামরিক বাহিনীর অফিসার মারা হচ্ছে, সরকারিভাবে এটাকে ব্যবস্থা করা যেত তাইলে ভালো হতো। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সাহারা খাতুন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ তখন গিয়েছেন এবং সেখানে যে সামরিক অফিসার 57 জনকে হত্যা করা হয়েছে, তখনও কিন্তু কয়েকজনকে মাত্র হত্যা করা হয়েছিল, বাকিরা জীবিতই ছিলেন, অক্ষত ছিলেন এবং সেনাবাহিনীর হেলিকপ্টার এবং অফিসাররা কাছেই অপারেশনের জন্য রেডি ছিলেন। এমনকি বর্তমান সেনাপ্রধান তৎকালীন মেজর ওয়াকারুজ্জামান, সেই 2009 সালের ফেব্রুয়ারি মাসে সে বিডিআর হত্যার সময় তিনি পিলখানার পাশেই ছিলেন এবং তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, যার ব্রিগেড ওখানে অ্যাকশনে যাচ্ছিল, তো জেনারেল ওয়াকারুজ্জামান ওয়েট করছিলেন অর্ডারের। সেনাবাহিনীর পক্ষ থেকে অন্যান্য অফিসাররা ওয়েট করছিলেন, কিন্তু কোনো অর্ডার তাদেরকে দেওয়া হচ্ছিল না। অর্ডার না দিয়ে ডিএডি তৌহিদ আহমেদের নেতৃত্বে যে বিডিআর হত্যাকারী যারা, তাদের যে নেতা, তারা গিয়ে পূর্বানী হোটেল থেকে খাবার নিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করে সেখানে পূর্বানী থেকে সেরাটন থেকে খাবার নিয়ে তারা সেখানে খেয়েছেন এবং তাদেরকে জাতীয় ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছিল। ক্ষমা ঘোষণা করার পরে বাকি হত্যাকাণ্ড ঘটেছে। এই যে বিষয়গুলো হচ্ছে একটা, আমি মনে করি যে এটা ওয়ান্স ফর অল আমাদের জাতির স্বার্থে, দেশের স্বার্থে একটা নিরপেক্ষ, একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট যাতে আসে এবং এখানে যে দল মতেরই লোক হোক না কেন, যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অফিসারদের হত্যা করা হয়েছে। প্রতিবেদনে আজকে তদন্ত কমিশনের সভাপতি বিডিআর মহাপরিচালক আরেকটি কথা বলেছেন, গোয়েন্দা ব্যর্থতার অভিযোগও তিনি এনেছেন। যে গোয়েন্দা ব্যর্থতার কথা সঠিক হবে এই কারণে যে গোয়েন্দা রিপোর্ট যদি থাকতো যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যাবেন, এটা গোয়েন্দা কর্তৃপক্ষ অবাটলি এবং কবাটলি তারা এটাকে রেখে করেছে, এখানে এসে গেছে। বিডিআর এর যে ডিজি তৎকালীন জেনারেল শাকিল, তিনি আগেই বলেছিলেন এরকম ঘটনা আজ করা যাচ্ছে, কিন্তু বিডিআর এর ঘটনার উপরে গোয়েন্দা রিপোর্ট DG5, NSI, SBDB, রেবের গোয়েন্দা সংস্থা আছে, এই যে সংস্থাকে তারা সবাই মিলে যে রিপোর্ট দিত, তাইলে তখন সরকার প্রধান একটা অ্যাকশন নিতে বাধ্য হতেন, অথবা প্রোগ্রামটা বাতিল করতেন, দরবারের প্রোগ্রামটা বাতিল করতেন, অথবা তিনি প্রোগ্রামে চলাকালীন সময়ে দ্রুত সেখান থেকে প্রোগ্রাম শেষ করে চলে যাওয়ার জন্য ডিজিকে বলতেন। এবং ডিজি ফোন করেছিলেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন আহমেদের কাছে জেনারেল শাকিল আহমেদ ফোন করেছিলেন এবং এটা জেনারেল মইন আহমেদও তার বক্তব্য বলেছেন। এবং ফোন করার পরে যে 2 ঘন্টা সময় নেওয়া, যেখানে আধা ঘন্টার মধ্যে অপারেশন করা সহজ ছিল, ধানমন্ডি আবাহনী মাঠে সেনাবাহিনী রেডি ছিল এবং বিডিআর এর পিলখানার চারদিকে সেনাবাহিনী রেডি ছিল, হেলিকপ্টার ফোর্স সহ সবকিছু রেডি ছিল, খালি অর্ডারের অপেক্ষায় ছিল। কিন্তু যারা সেদিন প্রধানমন্ত্রীকে মিসলিড করেছে, তাদের সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান পরবর্তী চাকরি হারিয়েছেন, সেদিন প্রধানমন্ত্রীর সামনে সেনা সদরে তিনি গরম বক্তব্য দিয়েছিলেন। তারা সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন যে তারা এটা করেছেন। সেনাপ্রধানকে শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়ে বলেছিলেন তখন, এই ঘটনার পরে রিপোর্ট এগুলো আসবে, যে শেখ হাসিনা বলেছেন জেনারেল মইনকে যে কতক্ষণ লাগবে অপারেশন করতে, যখন তিনি বুঝতে পারছেন লোক মারা হচ্ছে, তার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে লোকেরা খবর তো আসছে, তখন তিনি বলেছেন 2 ঘন্টা লাগবে। সেনাবাহিনীর অফিসারদের বক্তব্য ছিল, লেফটেন্যান্ট
কর্নেল কামরুজ্জামান সহ যারা দরবারে বক্তব্য দিয়েছিলেন তাদের বক্তব্য আধা ঘন্টার মধ্যে সম্ভব ছিল। আধা ঘন্টা লাগতো না, আধা ঘন্টা লাগতো ধানমন্ডি আবাহনী মাঠ থেকে রেডি ফেমে আসার জন্য। আর বিডিআর এর বাইরে যে প্রত্যেকের গেটের সামনে যে ফোর্স ছিল, এই ফোর্সের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারতো। হেলিকপ্টার রেডি ছিল, উপর দিয়ে হেলিকপ্টার ঘুরছিল। তো ফলে সেনা প্রধান মিসলিড করেছেন। এবং এখানে বলা হয়েছে যে 57 জন অফিসার যারা তাদেরকে ডাম্পিং করা হয়েছিল বিডিআর এ, এবং জেনারেল মঈন আহমেদের যে দুর্নীতি, লুটপাট, ক্ষমতা দখল, তাদের এরা ছিল সাক্ষী। এদের বেশিরভাগকে নোয়িংলি আর আননোয়িংলি ইউজ করা হয়েছিল। ইউজ করার পরে পরবর্তীতে কখনো যদি মঈন আহমেদের বিচার হয়, সেই জন্য সাক্ষীগুলো সরিয়ে ফেলা দরকার ছিল। এবং এখানে সবাই যার যার সুবিধা লুটেছে। এখানে দেশি বিদেশি শক্তি সবাই যখন সুযোগ পেয়েছে সুযোগটা গ্রহণ করেছে, কিন্তু মূল বেস ছিল, ফাউন্ডেশনটা ছিল বিডিআর এর সৈনিকদের যে অবহেলা। 2 বছরে 111-এর সময় 2007 থেকে 2008 পর্যন্ত এই 2 বছরে ডাল ভাত থেকে শুরু করে এবং টাকা পয়সা মারা দিয়ে শুরু করে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরে তাদের যে দুর্নীতি লুটপাট থেকে বিডিআর এর অফিসাররা বঞ্চিত ছিল। এটা ছিল প্রাথমিক ঘটনা। এই ঘটনাটা বাস্ট হবে ইন্টু টিয়ার্স, তো এখানে বলবো না, ইন্টু যেটা ঘটনা ঘটেছে মার্ডার্স। তো ফলে এটা যেটা দাঁড়িয়ে প্রশ্ন এসেছে, আমি জানি না যে বিডিআর বিদ্রোহের তদন্তে প্রধান ফজলুর রহমান সাহেব তো বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করেন, আদৌ কতটুকু সত্য এটি কি আপনি বলবেন কিনা? তিনি তো একজন সামরিক বাহিনী জেনারেলও ছিলেন, বিডিআর এর তিনি ডিজিও ছিলেন। এখন বিএনপি মানসিকতা করেন কিনা তার রিপোর্ট আসলে বোঝা যাবে। আগে মন্তব্য না করাই ভালো, এই জন্য যে তিনি তো বলছেন যে যদি যে দলেরই লোক যাই হোক, তিনি তাদের সবাইকে এখানে দে উইল বি ব্রট ইনটু জাস্টিস, এটা বলেছেন তিনি। এবং এখন পর্যন্ত আজকে যে কথা বক্তব্যগুলো দিয়েছেন আমি দেখেছি নিরপেক্ষভাবে দিয়েছেন। তো ফলে মানে বিগত সরকারের সময় বিডিআর বিদ্রোহে যারা অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছিল তাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদেরকে মুক্তি দিয়েছে। তো একটি দেশের বিচার ব্যবস্থায় যে রায় হলো, সেই রায়কে আপনি অবমাননা কি করা হলো না? তাদেরকে কিভাবে তাহলে মুক্তি দেওয়া হলো? এটা কোর্টের মাধ্যমে যদি দেওয়া হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, আর কোর্টের মাধ্যমে না দেওয়া হয়ে থাকলে এটা আপনি প্রশ্ন করে দিয়ে উত্তর তো আমার কাছে নাই, উত্তরটা যারা করেছেন তাদেরকে করতে হবে। এবং গণমাধ্যমেরও অভিযোগ এসেছে যে গণমাধ্যমের প্রতিবেদন দিয়ে এই বিদ্রোহটিকে আরো উস্কে দেওয়া হয়েছে। আপনি কি তাই মনে করেন যে সেই সময়ে আমরা দেখেছি কিছু কিছু গণমাধ্যম সেখান থেকে লাইভ প্রচার করেছে? এটি কি মানে সরকার ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমকে ব্যবহার করেছে? উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? এই কথাটা আসলে মানে ক্লিয়ার না। ইট ইজ কনফিউজ ইটসেলফ। যে কনফিউশনের কারণে এটা কোনো বক্তব্য দেওয়া যাচ্ছে না। কারণ গণমাধ্যম তো আজকাল সোশ্যাল মিডিয়া যা করে সমস্ত ভুয়া তথ্য আপনি দেখবেন সেনার প্রধান থেকে শুরু করে যা ইচ্ছা তা প্রচার করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং যেগুলোর সাথে সত্যতার কোনো সম্পর্ক নাই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যে ফেসবুকের মধ্যে এবং বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জিনিস ছড়াচ্ছে, তিনি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে সোশ্যাল ট্রুথ নামে আরেকটা ফেসবুক নিজেদের ফেসবুক খুলেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন। এবং তিনি বলছেন যে আজকে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, টাইমসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন যে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার তথ্য মিসলিড করে প্রচার করেছে, এটা তিনি বলেছেন বা এটা করছে। এরপরে যেমন ধরেন দুটো জিনিস আমি বলবো, আমি তিনি যে ঘটনাগুলো সাক্ষী, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার প্রধান বিচারপতির বাসভবনে আমাকে ডেকে নিয়েছিলেন, আরো কয়েকজন সিনিয়র সাংবাদিক ছিলেন, হাতে গোনা 3-4 জন ছিলাম। এবং তিনি বলেছিলেন যে দেখেন আমি আই এম নট নিউট্রাল। তিনি নেত্রকোনার টান দিয়ে কথাটা বলতেন। তিনি বলতেন যে আমি কিন্তু নিউট্রাল না, নবডি ইজ নিউট্রাল, এবং আমি একটা দলকে ভোট দেই, কিন্তু আমি কাজটা কিভাবে করি তার উপর নির্ভর করবে আমার নিরপেক্ষতা। আমি যখন যে দায়িত্ব পালন করি, আমি নিজেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি আল্লাহকে হাজির নাজির জেনে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে, দলের মধ্যে উঠতে উঠে সঠিক কাজ আমাকে করতে হবে। কিন্তু সাইফুর রহমান সাহেব বলতেন প্রায় যে দেখো আমাকে কিন্তু একটা দল করতে হবে, তোমাকে একটা দল করতে হবে, দল করে ক্ষমতা যেতে হবে, কিন্তু কাজ করার সময় দেশের জন্য কাজ করতে হবে। বেগম জিয়া এই কথা বলেছিলেন আমার সাথে আলাপের সময়। তিনি যখন শেখ হাসিনার যে দাবি যেগুলো মানছিলাম, তিনি অনেকগুলো উদারতার সাথে অনেকগুলো গ্রহণ করেছিলেন। এবং আব্দুর রহমান বিশ্বাস যখন প্রেসিডেন্ট ছিলেন তার সম্পর্কে অনেক কিছু বলা হয়, বাট আমি তার সাথে দীর্ঘকাল সম্পৃক্ত ছিলাম এবং দেখেছি হি ইজ এ পার্সন ফুল অফ নলেজ। এবং তিনি যেমন করেছিলেন, যখন নির্বাচন হলো 12 জনের 96 নির্বাচনের পরে তার উপরে হেভি প্রেশার ছিল কোনো কোনো মহল থেকে, এবং এটা মহল শুধু রাজনৈতিক মহল না, মহল চাপ ছিল যে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন ইলেকশনটা যেহেতু আওয়ামী লীগ সিট কিছু বাকি ছিল মানে গভর্নমেন্ট ফর্ম করার জন্য, তখন প্রেসিডেন্ট কিছু ভূমিকা রাখতে পারতেন, তখন বলা হয়েছিল এটাকে আপনি করে বাতিল করে দেন। তখন তিনি বলেছেন, দরবার কল করেছিলেন বঙ্গভবনে, আমি সেখানে উপস্থিত ছিলাম, বেশিরভাগই সামরিক বাহিনীর লোক ছিল। তিনি বলেছেন আমি আব্দুর রহমান বিশ্বাস সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং আমি আমার যে
বর্তমানে আল্লাহ তাআলা আমাকে একটা ফোরাম দিয়েছেন এবং গণতন্ত্রের যে অভিযাত্রা এটাকে ধ্বংস করতে দেবো না। এখানে জনগণ ভোট দিয়েছে, আজকে এক দলকে দেবে, কালকে আরেক দলকে দেবে, আমিও এক দল করি, কিন্তু এর মাধ্যমে গণতন্ত্র আস্তে আস্তে ধীরে ধীরে ব্রিটেনের মতো মাদার অফ ডেমোক্রেসি আমরা ওই পর্যায়ে যাব। তো বিষয়টা হচ্ছে শাহাবুদ্দিন সাহেব বা আব্দুর রহমান বিশ্বাস এরকম লোক বাংলাদেশে আছে, কেউ হয়তো বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কিন্তু দেশটা আমাদের সবার, 18 কোটি মানুষ। আমাদের কাজ করার সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ নির্বাচনের কাজ করতে হবে। আমি এখন হুমজিগিল একটা কথা বলে ফেললাম, যারা এগুলো করে তারা কোনো দলের বন্ধু হতে পারে না। যে দলই ভবিষ্যতে ক্ষমতা যাক, অতীতেও ক্ষমতা ছিল, আমি মনে করি যোগ্য, দক্ষ, অভিজ্ঞ লোক, সৎ লোক নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পবিত্র কোরআনে, যে তোমরা সৎ লোককে সোয়ারাতে আছে নিয়ে ক্ষমতা বসাও, কনসালটেশন করো। এবং আল্লাহ তাআলা কোরআনে আবার উল্লেখ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, শাসকও ছিলেন। তিনি বলেছেন খলা জালনি আল্লাহ খাজাইনিল আরদিনি হাফিজুন আলিম। তিনি বলেছিলেন বাদশার কাছে গিয়ে, আমি একজন সৎ, অভিজ্ঞ, নলেজেবল পারসন, আমি ভালো করে রাষ্ট্র চালাতে পারবো। আপনার সামনে দুর্ভিক্ষ আসছে দেশের, এই মিশরে দুর্ভিক্ষ হবে এবং এর থেকে দেশ পরিচালনার জন্য আমার মতো লোক দরকার, যে পারে, যে কথা বলতে পারে, সেটা বলতে পারে। আবু হানিফ মুস্তাফা কামাল, ডক্টর আবু হানিফ মুস্তাফা কামাল একদিন আমাদের সাথে একটা প্রোগ্রামে বসেছিলেন, সেই এরশাদের আমলে, সেই টেলিভিশনে। তিনি বলেছিলেন আবু হানিফ মুস্তাফা কামাল যুগে যুগে জন্মায়, প্রতিদিন জন্মায় না। কিন্তু ইসমাইল হোসেন সিরাজি, বিখ্যাত লেখক, তিনি লিখেছিলেন, আমাদের পাঠ্য বই ছিল, আত্মবিশ্বাস জাতীয় প্রতিষ্ঠা। যা সেলফ কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস জাতীয় প্রতিষ্ঠা অর্জন করবে। সত্য কথা সে বলতে পারবে। আমি যে আমার ব্যাপারও, আমি যারা জানি আর কেউ জানে না, সেই কথাগুলো আমাকে বলতে হবে, দায়িত্ব নিতে হবে। আমাদের লোকেরা হচ্ছে, বেশিরভাগ লোক হচ্ছে, বেশিরভাগ ফ্ল্যাটারি করে, এবং যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারা এমনভাবে ফ্ল্যাটারি করে, দুর্নীতি করে, লুটপাট করে, এবং এটা আমাদের একটা ক্যারেক্টারিস্টিক হয়ে গেছে, বৈশিষ্ট্য হয়ে গেছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে জাতি যেমন আমি নেতৃত্ব তেমন পাঠাই। আমাদের জাতির অবস্থা খারাপ, আমাদের জাতি একটা দেশকে ধ্বংস করে, জাতির অবস্থা খারাপ, এই জন্য আমাদের নেতৃত্ব খারাপ।